হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 1, অর্থাৎ চ্যাপ্টার 1-এর আমরা যে তাপটা আছে তাপটা আমরা পড়ছিলাম, ঠিক আছে? তো তাপের আমাদের হয়ে গেছিল হচ্ছে পেজ নম্বর 1 থেকে 4 পর্যন্ত, এতটা আমাদের হয়ে গিয়েছিল। তো আজকে আমরা পড়বো হচ্ছে এখান থেকে আমাদের নেক্সট পড়াটা আমরা শুরু করছি, ঠিক আছে? কি বলছে একটু পড়ে নাও। দেখো, বলেছে পাশের ছবিটা ভালো করে দেখো। ক ও খ দুটি থার্মোমিটার একই রকম, একই জিনিস দিয়ে তৈরি। একটি পাত্রে বরফ ও বরফ গলে পাওয়া জল একসঙ্গে রয়েছে। একটি পাত্রে বরফ আর বরফ গলে পাওয়া, মানে বরফও আছে আর বরফ গোলা জলও আছে, ঠিক আছে? জল ও বরফের এই মিশ্রণের মধ্যে দুটি থার্মোমিটারের পারদকুণ্ড ছবির মতো ডোবানো আছে। দেখতেই পাচ্ছ পারদকুণ্ডটা ডোবানো রয়েছে। ওকে, আচ্ছা। বলছে নিচের সরণি ভালো করে দেখো ও পারদসূত্রে যে উচ্চতা উঠেছে তার গায়ে লেখা সংখ্যা দুটো লক্ষ্য করো। পারদ যেটা উচ্চতায় উঠেছে তার গায়ে লেখা সংখ্যা দুটোকে লক্ষ্য করতে বলেছে। আচ্ছা, ভালো কথা। এগুলো দেখো। তাহলে বলেছে যে সরণি 1 দিয়েছে, পারস্তম্ভের উচ্চতা হচ্ছে ক ও খতে একই। ক ও খতে একই, ইয়েস একই রকম উঠবে, কেননা একটাই পাত্রের মধ্যে তো দু রকম টেম্পারেচার হতে পারে না, না একই রকম উষ্ণতা হবে। তো যাই হোক, পারদ সূত্র যে উষ্ণতায় রয়েছে সেখানে সংখ্যা দিয়ে প্রকাশ গরমের মাত্রা এল। তাহলে 0 ডিগ্রি আর 32 ডিগ্রি, আমি তোমাদের বলেছিলাম 0 ডিগ্রি আর 32 ডিগ্রি ব্যাপারটা একই, আমাদের একটা সেলসিয়াস স্কেলে, একটা হচ্ছে ফারেনহাইটের মাপ এটা। ওকে, তো যাই হোক, নেক্সট পরেরটা বলেছে পাশের চিত্রে ক, এটা একটা অ্যাক্টিভিটি দিয়েছে। পাশের চিত্রে ক ও খ দুটি থার্মোমিটার একই রকম, দুটি থার্মোমিটারের কুণ্ড একই পাত্রে রাখা ফুটন্ত জলের ওপর বাষ্পে রাখা হলো ফুটন্ত জল। এটা হচ্ছে বরফ, এটা ফুটন্ত, ঠিক আছে, ভালো কথা। বলছে পারদ যেখানে উঠলো সেখানে সংখ্যা লিখে গরমের মাত্রা বোঝানো হয়েছে। দেখো এখানে রয়েছে, একবার এটার মাত্রা দেখো বোঝানো হয়েছে, এটারও কিন্তু বোঝানো হয়েছে 100 আর 212, মানে একই, একটা ফারেনহাইট একটা সেলসিয়াস স্কেল। নেক্সট পরেরটা আমাদের বলেছে সরণি 2, বলেছে পারস্তম্ভের উচ্চতা ক ও খতে একই। হ্যাঁ, একই হবে, কারণ গরম জল একটাতে রয়েছে, একই পাত্রের মধ্যে আলাদা রকম কখনোই লিকুইডের উষ্ণতা হতে পারে না। ওকে, নেক্সট বলেছে যে সংখ্যা দিয়ে প্রকাশিত বেশি গরমের মাত্রা ইউ। আচ্ছা, 100 ডিগ্রি আর হচ্ছে 212, ঠিক আছে, ভালো কথা। এবার কি করতে দিয়েছে এটা একটা দেখার বিষয়। বলছে সরণি 1 ও সরণি 2 মিলিয়ে লেখো। ওকে, বলছে বরফ জলে ডোবানোর পর লেখা সংখ্যা হচ্ছে এল। হ্যাঁ, আমরা দেখেছি বরফ জলে ডোবানোর পর লেখা সংখ্যা হচ্ছে এল। তাহলে ক আর খ, তাহলে ক থার্মোমিটার আর খ থার্মোমিটার আমাকে করতে হচ্ছে। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে 0 ডিগ্রি। ক থার্মোমিটারে আমরা দেখেছি 0 ডিগ্রি, আর এটা হচ্ছে 32 ডিগ্রি। 32 ডিগ্রি, 0 ডিগ্রি সি সেলসিয়াস, আর হচ্ছে 32 ডিগ্রি হচ্ছে এফ, মানে ফারেনহাইট। ক্লিয়ার? নেক্সট আমাদের বলেছে ফুটন্ত জলের ওপরে রাখার পর লেখার সংখ্যা ইউ। আচ্ছা, ফুটন্ত জলে রাখার পর লেখার সংখ্যা ইউ এখানে লিখতে হবে। তাহলে ক হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি, দেখো এখানে লেখাই আছে আমাদের 100। তো 100 ডিগ্রি আমরা করব। 100 ডিগ্রি কি না সি সেলসিয়াস, আর খ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 212 ডিগ্রি। সো এটা করব 212 ডিগ্রি, এটা হচ্ছে এফ, মানে ফারেনহাইট। ক্লিয়ার? এবার কি বলেছে, বলছে ইউ মাইনাস এল করতে বলেছে। তাহলে আমাকে এটা করতে হবে হচ্ছে ক থার্মোমিটার আর খ থার্মোমিটার। তাহলে ক থার্মোমিটারে আমরা এটা লিখতে পারি হচ্ছে, তাহলে এটার অ্যান্সার আমাদের হবে হচ্ছে 100, আর এটা ডিগ্রি, আর এটার আনসার হবে হচ্ছে 180 ডিগ্রি। কিভাবে হলো এবার দেখো, এটা আমাদের মাইনাস করতে বলেছে, বিয়োগফল করতে বলেছে, অর্থাৎ আমাদের এল থেকে যে ইউ, অর্থাৎ ইউ থেকে এল, এটা আমাদের করতে বলেছে। তাহলে আমরা যদি মাইনাস করি, কিসের থেকে কি মাইনাস করব না 100 ডিগ্রি থেকে মাইনাস করে আমরা 0 ডিগ্রিকে মাইনাস করব। তো করলে 100 ডিগ্রি বেরোবে। আর এটা মাইনাস কত করবে না 212 থেকে -32 কে করব, তো করলে 180 বেরোবে। ক্লিয়ার?
তাহলে হয়ে গেল। এবার আমাদের কি বলেছে, বলেছে দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে কয় ভাগে ভাগ করলে একটি ভাগকে 1 ডিগ্রি বলা যেতে পারে? কত ভাগে ভাগ করলে দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে, ওকে, কত ভাগে দুটি দাগের মধ্যবর্তী অঞ্চলকে কত ভাগে ভাগ করলে একটি ভাগকে 1 ডিগ্রি বলা যেতে পারে? তবে 100টা ভাগে সিম্পলি ভাগ করলেই একটা বলা যেতে পারে, তো এটা 100 ভাগে করব। আর এটা 180টা ভাগে অবশ্যই ভাগ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, এবার এখানে দেখো পরেরটা আর কিছু বোঝানোর নেই, এটা এই জিনিসটাকেই বলেছে। ওপরে নেওয়া ক থার্মোমিটার যেখানে সংখ্যা লিখে ভাগ করা হয়েছে তাকে সেলসিয়াস স্কেল বলা হয়। ক থার্মোমিটারকে সেলসিয়াস অর্থাৎ 0 ডিগ্রি যেটা বললাম সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল। আর নেক্সট খ থার্মোমিটারকে ভাগ করা হয়েছে ফারেনহাইট স্কেল, 32 ডিগ্রি, এটা ফারেনহাইটের অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি এতক্ষণ বললাম। তাহলে সেলসিয়াসকে আমরা সি লিখি আর ফারেনহাইটকে এফ বোঝানোর জন্য আমরা এফ ইউজ করি। দেখো থার্মোমিটার দিয়েছে, এটা ফারেনহাইট, এটা সেলসিয়াস, এটা একটু দেখে নেবে। ওকে, নেক্সট পরের পেজে দেখো কি দিয়েছে। পরের পেজে দিয়েছে ধরা যাক একটি নির্দিষ্ট বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি ও ফারেনহাইট স্কেলে এফ পাঠ করা হয়েছে। ইয়েস, সেটা দিয়েই করা হচ্ছে। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি থেকে সি, আচ্ছা, সি এর দূরত্ব ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি থেকে এফ এর দূরত্ব সমান সমান। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো 0 ডিগ্রি থেকে সি এর মধ্যে কতগুলো ঘর আছে এবং 32 ডিগ্রি থেকে ফারেনহাইট গুলোর মধ্যে কতগুলো ঘর আছে, তাই তো? আচ্ছা, ভালো কথা। তাহলে চলো এইটা আমরা করব, এটা আমাদের করতে হবে। তাহলে উত্তর আমরা এভাবে লিখতে পারি, সেলসিয়াস স্কেলে, লিখে নেবে বাবা এগুলো, হ্যাঁ, সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি পর্যন্ত স্কেলে, সেলসিয়াস স্কেলে দেখতে পাচ্ছিস না নাকি? দাঁড়া, ওকে, তাহলে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সি থেকে 100 ডিগ্রি সি পর্যন্ত স্কেলে 100টি সমান ভাগে বিভক্ত আছে, যেটা আমি এইটা করানোর সময় অলরেডি বললাম, আচ্ছা, তাহলে 100টা ভাগে বিভক্ত আছে, এত থেকে এত পর্যন্ত। 0 থেকে 100 গেলে কি হয়? 100টাই তো ভাগ হয়, তাহলে 100টা ভাগে বিভক্ত আছে। প্রত্যেকটি ভাগ 1 ডিগ্রি সি হচ্ছে, 100টা ভাগ হলে কত হয়? 1 1 করেই তো হয়। 1 ডিগ্রি সি কে প্রকাশ করে। আবার এটা কিসে হলো? সি তে হলো, সেলসিয়াস, এটা ফারেনহাইটে করব। আবার ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি এফ থেকে 212 ডিগ্রি এফ পর্যন্ত স্কেল 180টি সমান ভাগ আছে, তাই তো? প্রত্যেকটি, এটার থেকে এটা 1
0 থেকে 100 পর্যন্ত 100টা ভাগ, এক একটা ভাগ করেই গেছে, প্রত্যেকটা ভাগকে একটা করেই বলবো। আর তোমার 32 থেকে 212 পর্যন্ত যদি ভাগগুলো ধরি এক 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 করে, তাহলে 180টা ভাগ হয়, তাহলে প্রত্যেকটা ভাগকে আমরা এক করেই ধরি, তাই না? তাহলে আমরা লিখবো প্রত্যেকটি ভাগ 1 ডিগ্রি এফ কে প্রকাশ করে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা কি আছে একটু দেখবো। এবার এটা একটু দেখে নিতে হবে, এটা একটু পড়ে নিতে হবে কি বলেছে। দেখো এটা জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ এবার। ওকে, দেখো বলেছে, আগেই দেখেছো সেলসিয়াস স্কেলের 100 ঘরে সব সময় ফারেনহাইট স্কেলের 180, 100 এটাই থাকলে এটাই 180। এটা আমি বারবার তোমাদেরকে এখানেও দেখে এসছো, সব জায়গাতে দেখে এসছো যে কোথায় গেল রে বাবা। হ্যাঁ, এটাই যদি 100 থাকে তাহলে এটাই আমাদের 180 থাকছে, তাই তো? তো সেটাই কিন্তু এখানটা বলেছে। 100 ঘরের সবসময় ফারেনহাইট স্কেলে 180 ঘরের সমান হয়। ওকে, তাহলে সেলসিয়াস স্কেলের এক সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের কত হবে? 180/100 হবে, তাই তো? এটা আমাকে মাইনাস করে 100 বেরিয়েছে, এটা 180 বেরিয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ দুটো দাগের ডিফারেন্স, এখানে 100, এখানে 180। তাহলে আমাকে বলেছে যে এক সংখ্যক ঘরে সবসময় কি হবে, এটা বাই করলেই এক। আমরা তো সিম্পলি অঙ্কগুলোও তাই করি না, 5টা পেনের দাম এত টাকা হলে একটার দাম কত হবে, বাই করে করি, তাই তো? সেটাই তো বলেছে যে অতএব সেলসিয়াস স্কেলে সি সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের কি হবে, 180/100, এখানে ওপরে সি করব সংখ্যক ঘরের সময়। তাহলে দেখা যাবে, এটা আমাকে অঙ্কে করেছে। দেখো তাহলে দেখা যাচ্ছে কি, এটা করলে কত বেরোচ্ছে, এটা এদিকে কত করেছে, F-32। তাহলে এটা করলে আমাকে বেরোচ্ছে 9/5, এটা বেরোচ্ছে। তাহলে এটা আমার কি আছে, ফারেনহাইট সমান -32 আছে, কারণ এটা ভ্যালুগুলোকে ফর্মুলায় বসাচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পেয়েছো না 0 ডিগ্রি সি থেকে মধ্যে কতগুলো ঘর আছে এবং 32 থেকে এফ এর মধ্যে দূরত্ব, তাহলে 32F-32 এটা করবো, এটা ফর্মুলায় করেছে। ওকে, তাহলে এটা কি হয়েছে, C/5, এটা করলে আমাদের ভাগ করলে বেরোবে এটা, আর এটা হয়েছে তাই। এবার তাহলে এদিকটা আমরা যদি করি, তাহলে আমরা যদি এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের কি বেরোচ্ছে, C/5 আসছে, আর এটা F/32, আর নিচে এখানটা 9 আসছে। ওকে, তাহলে9C/5 ইকুয়াল কত দাঁড়াচ্ছে আমার এখানটা, যে F/32 হলে তাহলে C ইকুয়াল কত হচ্ছে, 5/9। ওকে, এইবার দেখো এটা একটা ফর্মুলা আমাকে বুঝিয়েছে। এবার এটা দেখো বলছে, এবার 40 ডিগ্রি সি কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা কষে বার করো। আবার অঙ্ক দিয়েছে রে। ঠিক আছে, চল এই অঙ্কটা করতে হবে। তাহলে আমরা কি বার করব, আমরা বার করব হচ্ছে 40 ডিগ্রি সি কত ডিগ্রি ফারেনহাইটের সমান। কিভাবে করতে পারি না, আমরা জানি কি, জানলাম আমরা দেখতে পাচ্ছি কি, C/5 ইকুয়াল এত, তাই তো? তো আমরা করব হচ্ছে just a second, C/5 ইকুয়াল F/32, নিচে কত হবে না 9 হলো। এটা আমরা লিখলাম ফর্মুলাটা। তাহলে এবার কি করলাম, এখানে C সমান সমান 40 ডিগ্রি সি, তাহলে এটা হবে অতএব
40/5 কত 5 ইকুয়াল কত f -32 নিচে 9 f -32 নিচে 9। এবার দেখো যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি, যে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, কত হচ্ছে 4 নং কত 36 আর শূন্য থাকছে মানে 360 360 ডিভাইডেড বাই 5 যদি আমি করি তাহলে আমার দাঁড়াচ্ছে 7 আর এদিকে 2 হচ্ছে মানে 72 হচ্ছে। তাহলে এটাকে যদি আমি একেবারে করে নেব, আমি ডাইরেক্টলি বসিয়ে দিচ্ছি, আনসার বেরোবে 72। কিভাবে বেরোলো, 9 সঙ্গে 40কে ইন্টু করবে আর যেটা হবে ইন্টু করার পর আনসার ধরো 360 হলো, 360কে 5 দিয়ে মাইনাস করবে, ডিভাইড করবে, তাহলে ডিভাইড করলেই বেরিয়ে যাবে 72। তাহলে 72 এখানটা হচ্ছে ইকুয়াল, আমরা ফর্মুলাতে এত ডিপ ক্যালকুলেশন দেখাবো না, তো সেই জন্য আমাদের নর্মালি লিখতে হবে। তো আমরা 72 করলাম আর এখানটা কত হচ্ছে না, এই জায়গাটা আমরা বসাচ্ছি হচ্ছে f -32। ওকে, f -32, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত, সুতরাং f সমান সমান কত হচ্ছে 32, এদিকে নিয়ে আসবো 32 প্লাস 72 ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে হচ্ছে 104। ওকে, 104। বোঝা গেল? এটা বুঝতে পেরেছো তো, ক্লিয়ার হয়েছে তো? আমি রাফে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা কিটা, এটা কিভাবে এটা হলো। ওকে, দেখো সিম্পলি কথা হচ্ছে আমরা কি জানি না 72 ইকুয়াল কত দেখলাম f -32, তাই তো? এটা বেরোলো তো, 72 কি করে বেরিয়েছে বুঝিয়েছি, তাহলে f -32 বেরোলো। তাহলে আমি ইকুয়াল মানে কি, এটাও সমান, এটা দুটো ইকুয়াল সমান, ঠিক আছে? তাহলে আমি এটাকে এদিকেও আনতে পারি, এটাকে এদিকে নিতে পারি, যেহেতু দুটো সমান, ঠিক আছে? তাহলে আমি এদিকটা লিখলাম ধরো f -32 ইকুয়াল, এদিকটা করে দিলাম 72, ঠিক আছে? আমি এটা বসিয়ে দিলাম। তাহলে f সমান সমান কত হচ্ছে, f সমান সমান যদি আমি বার করতে চাই তাহলে আমি 72 -32 এদিকে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে না, মাইনাস এদিকটা চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে +32। বুঝলে? তাহলে কি করে এইটা যোগ করলে 104 বেরিয়ে যাবে, 104 বেরিয়ে যাবে। এটা আমি রাফ, এটা জাস্ট দেখালাম, এটা এত করবে না, এত দেখাতে যাবে না। ওকে, এইভাবে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট। এবার দেখো কি বলেছে, বলছে উষ্ণতার পরিবর্তন ও তাপের ধারণা। ওকে, শীতকালে ঠান্ডা জলের সঙ্গে গরম জল মিশিয়ে আমরা অনেকে স্নান করেই থাকি, সবাই করো, তাই তো? বলেছে এসো দেখি তা থেকে আমরা কি নতুন বিষয় শিখতে পারি। খুব ভালো কথা, দেখি কি শিখতে পারি। বলছে নিচে ছবি দুটো লক্ষ্য করো। করলাম। এখানে কি দিয়েছে দেখো, বালতিতে জল রয়েছে, উষ্ণতার জল, বালতিতে 15°C জল রয়েছে। ওকে, আর গামলায় 97°C উষ্ণতার জল রয়েছে। ওকে, ভালো কথা, গামলায় বালতিতে রয়েছে 15°C উষ্ণতার জল, মানে ঠান্ডা তুলনামূলক, এটা গরম জল রয়েছে 97°C উষ্ণতার জল, ঠিক আছে? এবার বলো বালতির জল ও গামলার জল মিশিয়ে দিলে কি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সঠিক উত্তরের পাশে টিক দেওয়ার কথা বলেছে, ভালো কথা বলেছে। মেশানো জল গামলার জলের চাইতে কম গরম, মেশানো জল গামলার জলের চাইতে কম গরম, মেশানো জল বালতির জলের চাইতে বেশি গরম। মেশানো জলটা কি, বালতির জলের চাইতে বেশি গরম। হ্যাঁ, মেশানো জল যেটা হচ্ছে বালতির জলের চেয়ে এটা বেশি গরম, আর মেশানো জল গামলার জলের চাইতে কম গরম। এটা দেবো না, তাহলে হ্যাঁ, মেশানো জল গামলার জলের চাইতে এই জলটা কম গরম, হ্যাঁ এটাও ঠিক হবে। তাহলে দেখো বলছে যে তুমি দেখতে পেলে যে দুটি আলাদা উষ্ণতার বস্তু সংস্পর্শে এলে একটির উষ্ণতা বাড়ে, অন্যটির উষ্ণতা কমে। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হয়। দেখো একটা কথা আমি এখানে বলতে পারি, কারণ দুটো ভিন্ন উষ্ণতার পদার্থ মেশানো হচ্ছে, ঠিক আছে? এবার মেশানোর ফলে কি হচ্ছে, তাপের আদান প্রদান হচ্ছে। একটা উষ্ণ বস্তু রয়েছে যেমন গামলারটা, আর একটাই কি রয়েছে, বা ঠান্ডা বস্তু রয়েছে যেমন বালতির জলেরটা,
তাই তো? তাহলে কি হচ্ছে, উষ্ণ যে বস্তুটা আছে ওটা তাপটা কি করছে, বর্জন করছে, অর্থাৎ তাপটা ছেড়ে দিচ্ছে। ওকে। আর যে শীতল বস্তুটা আছে সেটা কি করছে, তাপটা গ্রহণ করছে। তার মানে শীতল বস্তুটা গরম হয়ে যাচ্ছে, তাপটা গ্রহণ করছে। তাহলে কে তাপ বর্জন করবে আর কে গ্রহণ করবে এটা নির্ভর করে তাদের উষ্ণতার ওপর, তাপের পরিমাণের ওপর নয় কিন্তু, ঠিক আছে, বা পদার্থের পরিমাণের ওপর নয়, এটা জলের পরিমাণের ওপর বলতে চাইছি, নয় কিন্তু কতটা কি জল আছে। ওকে। এক্ষেত্রে গামলার জলের পরিমাণটা কিন্তু কম, তা সত্ত্বেও কিন্তু জলের উষ্ণতা বেশি ছিল যেহেতু, সেই জন্য গামলার জল কিন্তু তাপ বালতির জলে চলে গেল, অর্থাৎ তাপটা সে বর্জন করলো। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? তাহলে আমি এখানে বলতে পারি যে আহ, দুটি সরি, যে বস্তুটির উষ্ণতা বাড়লো ভাবা যেতে পারে সে বাড়তি কিছু পেল, এইভাবে যার উষ্ণতা কমলো সে কিছু হারালো। অর্থাৎ যে বস্তুটার উষ্ণতা বাড়লো সে বাড়তি কিছু পেলো, যে উষ্ণতা বেড়েছে সে তো তার উষ্ণতাটা বেড়ে যাচ্ছে তো পেলো, তাই না? আবার অন্য ক্ষেত্রে কি হলো, এইভাবে উষ্ণতা, এটার তো উষ্ণতা কমে গেল, এটা উষ্ণতা যেমন বেড়ে গেল, তেমনই কি হলো না, যার উষ্ণতা কমলো সে তো কিছু হারালো। ঠিক আছে, এই যে উষ্ণতা কমলো তার মানে এ তো তার উষ্ণতাটা হারালো। সেটাই বলা হচ্ছে, দুটো জল যখনই মিক্স করছি, গরম ঠান্ডা যে জলটা আছে সে নিজের উষ্ণতাটা তার বাড়বে, সে কিছু প্রাপ্তি হলো তার। আর যে গরম জলটা সে নিজের উষ্ণতাটা হারালো, অর্থাৎ সে কিছু হারালো আর কি। ওকে, কমলো আর কি, হারালো। ওকে। তো বলছে দুটো ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই আমরা বলি তাপ। বলছে যেটা সে হারাচ্ছে বা যেটা সে পাচ্ছে তাকে আমরা তাপ বলি। প্রকৃতপক্ষে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে বেশি উষ্ণতার বস্তুটির চেয়ে কিছু পরিমাণ শক্তি কম উষ্ণতার বস্তুটি চলে যায়। এই বিনিময় ঘটা শক্তিকেই তাপ বলা হয়। তাই তাপ কিন্তু কোনো বস্তু নয়, তাপ হলো একটা শক্তি, অর্থাৎ সে কিছু গ্রহণ করছে আবার কিছু হারিয়ে ফেলছে। ওকে। তাহলে যখন আমরা বস্তুর উষ্ণতা বাড়েও না বা কমেও না, স্থির থাকে, অর্থাৎ বস্তু কিছু বাড়তি না পায়ও না বা হারায়ও না, তখন তাপের কথা ভাবার প্রয়োজন পড়ে না। যখন কোনো কিছু চেঞ্জেস হয় না আর কি, ওকে, ভাবার প্রয়োজন পড়ে না। অর্থাৎ ঠান্ডা জলটা যখন ছিল সে ঠান্ডাই ছিল, গরম জলটা যখন সে ছিল গরম ছিল, সে কিছু পায়ও নি, সে কিছু হারাইও নি। বলছে উপরের পরীক্ষায় গরম ও ঠান্ডা জলের উষ্ণতার পরিবর্তন ঘটলেও জল তরলই ছিল, তার অবস্থার কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি। উষ্ণতার পরিবর্তন ঘটেছে দুটো পাত্রের মধ্যে, আমরা দেখেছি উষ্ণতার পরিবর্তন ঘটেছে, কিন্তু লিকুইড যেটা দুটো ছিল দুটোই লিকুইড ছিল, কোনোটা অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু একটু পরে আমরা দেখব যে কোনো পদার্থের যখন অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ যখন পদার্থটি কঠিন থেকে তরল হয় বা তরল থেকে বাষ্প হয় বা বাষ্প থেকে তরল হয় ইত্যাদি, তখন তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও ওই পদার্থটির উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। বলছে একটু পরে আমরা দেখব, অর্থাৎ কিন্তু একটু পরে আমরা দেখব যে কোনো পদার্থের যখন অবস্থার পরিবর্তন ঘটে তখন তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও ওই পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তাহলে এইটা আমরা পরে দেখবো নেক্সট পেজে। ওকে, এখন আমরা এতটা পর্যন্তই পড়লাম, এটা একটু ভালো করে বুঝে নাও। আমি এর থেকে এখন কিছু ছোট প্রশ্ন দিচ্ছি, এগুলো লিখে নাও। নেক্সট পার্টটা আজকেই আপলোড হবে একটু পরে, তো সেই পার্টে বাকি ডিসকাশন আমরা করব। ঠিক আছে। প্রথম প্রশ্ন, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। উত্তর আমরা কি লিখব? C/5 equal F-32/9। ঠিক আছে।
c/5 ইকুয়াল f মাইনাস 32/9 হয়ে গেল। নেক্সট পরের প্রশ্ন, এই প্রশ্নটা ছিল সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। নেক্সট প্রশ্ন, -40°C ইকুয়াল কত ডিগ্রি? -40°C ইকুয়াল কত ডিগ্রি ফারেনহাইট? কত ডিগ্রি ফারেনহাইট দেখো তো, কমেন্টস করো প্রত্যেকে, যারা রেগুলার স্টুডেন্ট প্রত্যেকে কমেন্টস করো, এভরিবডি দেখবো কারা কারা ফলো করো রেগুলার। আচ্ছা, কত ডিগ্রি ফারেনহাইট? উত্তর লেখো, আমি পরে লেখাচ্ছি। নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। ওকে, কি বলে? ঘনীভবন বলে। এটার আনসারটা কি হবে? -40°F হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কোনো বস্তুর উষ্ণতা 100°C হলে ফারেনহাইট স্কেলে 100°, কোনো বস্তুর উষ্ণতা 100°C হলে ফারেনহাইট স্কেলে তার উষ্ণতা কত হবে? -212°F হবে। 212°F, 212°F হলো। নেক্সট ডাক্তারি থার্মোমিটার মিটারে হবে কোন স্কেল দেওয়া হয়? ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল দেওয়া হয়? না, আমরা লিখতে পারি ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেল দেওয়া হয় ডাক্তারি থার্মোমিটারে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? উত্তর লিখব 98.4°F। ওকে, নেক্সট প্রশ্ন আমরা নিতে পারি
উষ্ণতার উষ্ণতার সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? 0 ডিগ্রি সি। হলো, এগুলো পড়ো ভালো করে। নেক্সট ভিডিওতে একটু পরে আবার দেখা হচ্ছে। এখনের জন্য এইটুকু, খুব বেশির থেকে বেশি শেয়ার করো।